অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও, অভিযোগ বিএনপির। বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল দুপুর নাগাদ রূপ নেবে ঘূর্ণিঝড়ে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রেমালের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং সিলেটে গ্যাসের নতুন সম্ভাবনা। কৈলাসটিলায় 8 নম্বর কূপেও মিলেছে অস্তিত্ব। দিনে অন্তত 2 কোটি ঘনফুট পাওয়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধান, পরিচয় যাই হোক, অপরাধ করলে কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মানসিক ট্রমা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের নির্দেশ আর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। এ ঘটনা সরকারের জন্য বিব্রতকর কিনা ঘুরপাক খাচ্ছে এমন সব প্রশ্ন। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজিজ বেনজির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জবাবে দুর্নীতি ও বিচারের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা। বলেন, এক্ষেত্রে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন স্বাধীন, কারো অপরাধের সুরক্ষা দেবে না সরকার। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। বিএনপি মহাসচিবের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে তার মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসবে, সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে। এদিকে রাজধানীতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ক এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতার মোহে ফিলিস্তিনের পক্ষে কথা না বলে ইসরায়েল ও নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে বিএনপি জামায়াত। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই। তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন। আমরা এই দাবিকে সমর্থন করি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক সেনাপ্রধান ও পুলিশের আইজিপির অপকর্মের অংশীদার সরকারও এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের প্রতিবাদ সভায় তিনি বলেন, বিভিন্ন অপকর্মের জন্য সরকারকে একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুদু বলেন, যুক্তরাষ্ট্র ইস্যুতে সরকার প্রধান যে মন্তব্য করেছেন জাতির সামনে এর স্পষ্ট বিবৃতি দিতে হবে। আপনার সেনাপ্রধান এম এ আজিজ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। দুশ্চরিত্র এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয়, তাদেরকে একদিন জনতা আর আদালতে দাঁড়াতে হবে। কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে, এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। কাল দুপুর নাগাদ রূপ নেবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিস বলছে, সোমবার সকালে দেশের উপকূলে আঘাত হানতে পারে রেমাল।
এজন্য সমুদ্র বন্দরগুলোতে আপাতত 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও উত্তাল সাগর, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে কেন্দ্রে, যার বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উৎপত্তি স্থল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অবস্থান করছে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আগামীকালকে এটা দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এটার এখন পর্যন্ত যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে সেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে হবে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সকাল নাগাদ আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। এখন যে অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে, কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল সন্ধ্যা নাগাদ বৃষ্টি হলে দেশজুড়ে গরমের তীব্রতা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে রেমাল। এটি আঘাত হানতে পারে উপকূলের অনেক বড় এলাকা জুড়ে। ক্ষয়ক্ষতি বেশি হওয়ারও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই মাছ ধরার ট্রলারকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে শুরু হয়েছে আলোচনা। 24 মে শুক্রবার সকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা আছড়ে পড়বে দেশের উপকূল অঞ্চলে, প্রভাব পড়তে পারে পুরো দেশেই। ওমানের আবহাওয়াবিদরা যার নাম দিয়েছেন রেমাল, যার অর্থ বালু। রেমাল যদি আঘাত হানে তবে বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন খুলনা ও পটুয়াখালীর খেপুপাড়ার উপকূলের দিকেই প্রথমে আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এর গতিবেগ হতে পারে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার। কখন ও কবে নাগাদ আঘাত হানতে পারে তা এখনো সুস্পষ্ট বোঝা যাচ্ছে না উল্লেখ করে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী রোববার রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। তবে এর সম্মুখভাগ রোববার দুপুরের দিকেই আসতে পারে বলে ধারণা করছেন তারা। ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে উপকূলের অনেক বড় এলাকা জুড়ে। এতে ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হয় তখন তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলে। গতিবেগ যদি 89 থেকে 117 কিলোমিটার হয় তাকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ঘন্টায় 118 থেকে 119 কিলোমিটার হলে তখন তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। গতিবেগ 220 কিলোমিটার বা তার বেশি হলে তখন তাকে বলা হয় সুপার সাইক্লোন। তবে আবহাওয়াবিদরা বলছেন, রেমাল আঘাত হানলে তা প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় হতে পারে, তবে সুপার সাইক্লোন হওয়ার কোনো শঙ্কা নেই। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সিলেটের কৈলাস টিলার 8 নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সে খবর জানাতে এই মুহূর্তে গ্যাস কূপ এলাকায় আছেন সহকর্মী ইকরাবুল কবির। সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের গ্যাস সেক্টরের জন্য আরেকটি সুসংবাদ আজকে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড দিল এবং বাপেক্সের যে খনন কাজ করলো সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের কৈলাসটিলা 8 নম্বর গ্যাস কূপের মাত্র 4 মাসের মধ্যেই এই অনুসন্ধান কূপ থেকে গ্যাস আবিষ্কৃত হলো এবং আজকে এই অনুসন্ধান কূপে যেই ফলাফল পাওয়া গেল, অর্থাৎ আজকে সেই গ্যাস কূপ থেকে যে তীব্র বেগে গ্যাস বেরোচ্ছে সেখান থেকে ফলাফল পাওয়া গেল প্রতিদিন 20 থেকে 22 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে প্রদান করা যাবে এই গ্যাস ফিল্ড থেকে, এবং অর্থাৎ 2 কোটিরও বেশি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা যাবে। এবং বলে রাখা প্রয়োজন যে এই নিয়ে মাত্র 7 মাসে 4টি গ্যাস কূপ খনন এবং পুনঃখনন করলো সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2025 সালের মধ্যে 46টি গ্যাস কূপ খনন পুনঃখননের যে টার্গেট বেঁধে দিয়েছিল 3টি কোম্পানিকে, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি এবং বাপেক্স, এই 3টি গ্যাস কূপের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একটির পর একটি গ্যাস কূপ খনন এবং পুনঃখননের কাজ চালিয়ে যাচ্ছে এবং আজকে যে ফলাফলটি পাওয়া গেল তীব্র বেগে গ্যাস বেরোচ্ছে এবং এই 3500 ফুট গভীরে গিয়ে গ্যাসের সন্ধান পেল। বলে রাখার প্রয়োজন যে
6 মাস আগে এখানে একটি অনুসন্ধান করা হয়েছিল এবং সিসমিক জরিপ বা ভূকম্পন জরিপের মাধ্যমে এখানে গ্যাস পাওয়ার সন্ধান পাওয়া গেছিল। পরবর্তীতে বাপেক্স তাদের রিগ স্থাপন করে এই গ্যাস কূপ খননের পরিকল্পনা নেয় এবং চলতি বছরের 13 জানুয়ারি থেকে এই গ্যাস কূপের খনন কাজের উদ্বোধন করা হয় এবং এই 4 মাসের কিছুদিন পরেই এই গ্যাস কূপ থেকেই গ্যাস পাওয়া গেল। এটি একটি বাংলাদেশের গ্যাস সেক্টরের জন্য অত্যন্ত একটি সুসংবাদ, একটি আশার কথা এবং দেশের গ্যাস সেক্টরে আরও যেন গ্যাস যোগান দেওয়া যায় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস সেক্টরকে আরও ঢেলে সাজানোর জন্য গ্যাস কূপগুলোকে খনন এবং পুরো খননের পরিকল্পনা দিয়েছে এবং সেই ধারাবাহিকতায় এই বাংলাদেশ বাপেক্স এই গ্যাস কূপ খনন করে এবং গ্যাস ফিল্ড লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এবং বাপেক্স এই 3টি কোম্পানি মিলিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ইতিমধ্যে আরও বেশ কয়েকটি গ্যাস কূপ খনন করেছে। সব কিছু মিলে বলা যায় সিলেট গ্যাস সেক্টরে আরেকটি দ্বার উন্মোচিত হলো। সিলেট যদিও একেবারে গ্যাসের ভরপুর, জ্বালানি তেলে ভরপুর এবং কনডেনসেট পাওয়া যাবে প্রত্যেকটি গ্যাস কূপ থেকে, এখান থেকেও কনডেনসেট বা জ্বালানি তেল পাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে এখানকার কর্মকর্তারা। মোটামুটি এই ছিল সিলেটের কৈলাসহীলা 8 নম্বর গ্যাস কূপ থেকে যে গ্যাস পাওয়া গেছে এবং দৈনিক 20 থেকে 22 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালনালয়ে প্রদান করা হবে। তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের কৈলাসহীলায়। গাজীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার স্বাভাবিক উৎপাদন। এতে বিকল্প জ্বালানি ব্যবহার করায় বাড়ছে পণ্যের উৎপাদন খরচ, নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন জাতীয় গ্রিডের উৎপাদন না বাড়ালে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। বাইরের তুলনায় পোশাক কারখানার ফ্লোরে তাপমাত্রা এমনিতেই অধিক। এর মধ্যে লোডশেডিংয়ে বিপাকে শ্রমিকরা। শিল্প অধ্যুষিত গাজীপুরে প্রতিদিন 5 থেকে 6 বার বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। কারেন্ট চলে যাচ্ছে, এই কারণে আমরা কাজ করতে পারতেছি না, অতিরিক্ত গরম বেড়ে গেছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন এতে নির্দিষ্ট সময়ে শিপমেন্ট করা কঠিন হয়ে পড়ছে। টার্গেট সম্পন্ন করতে ওভারটাইমের কারণে পণ্যের উৎপাদন মূল্য বেড়ে যাচ্ছে, আর জেনারেটর ব্যবহার করায় কয়েক গুণ খরচ বাড়ছে, পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। অনেক ক্যালকুলেটিভ হিসাব নিকাশ করে কিন্তু আমাদের টিকে থাকতে হচ্ছে। এর মধ্যে তো এখন বিদ্যুতের যে যাওয়া আসার মধ্যে আছে, যে যাওয়া আসার মধ্যে থাকার কারণে তো সেখানে লস আরও বেশি হচ্ছে। বিদ্যুৎ সাপ্লাই দিতে গেলে জেনারেটর চালাইলেও এক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 মিনিট আপনার সেক্ষেত্রে আপনার সময় গ্যাপ পড়ে। 1000 শ্রমিকের যদি আপনার 1 মিনিট করে হয় তাহলে আপনার প্রতি শাটডাউনে আপনার 1000 মিনিট করে যায়। 1000 মিনিট মানে সেটা আপনার 16 ঘন্টা আপ। গাজীপুর নগরীতে প্রায় 465 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে 230 মেগাওয়াট শিল্প কারখানার জন্য বরাদ্দ। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন জাতীয়ভাবে উৎপাদন বাড়ানো না গেলে ঘাটতি কমানো সম্ভব না। শুক্র শনি এই 2টা দিন নর্মালি একটু ইমপ্রুভ করে, লোডশেডিংটা কম হয়, কিন্তু এছাড়া যে বিশেষ করে গরম তাপমাত্রার সঙ্গে সম্পর্ক থাকলে লোডশেডিংটা বেশি হয়। এই অবস্থায় সাধারণ গ্রাহকদের সাশ্রয়ী মনোভাব নিয়ে বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ সংশ্লিষ্টদের। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথের 40% কাজ শেষ হয়েছে। 2025 সালের জুনের মধ্যে এই পথে মেট্রো রেল চলাচল করতে পারবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। তবে কাজের অগ্রগতি বলছে পুরো দমে চলাচল শুরু হবে আগামী বছরের ডিসেম্বরে। রাশেদ লিবনের রিপোর্টে বিস্তারিত। উত্তরা থেকে মতিঝিল এবার কমলাপুরের পালা। সেই পথ এগিয়ে নিতে এখন কাজ চলছে পুরোদমে। প্রায় সবগুলো পাইলের কাজ শেষ হয়েছে, চলছে পাইল ক্যাপ বসানোর কাজ, যার উপরই তৈরি হবে মেট্রো চলাচলের পথ। এরই মধ্যে মতিঝিল থেকে ভায়াডাক্ট এগিয়েছে কমলাপুরের দিকে। শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে থেকে এক একটি পিলার যেন জানান দিচ্ছে কাজের অগ্রগতি। তবে সব থেকে বেশি দৃশ্যমান কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন। চলছে কনকোর্স লেভেল, অর্থাৎ যাত্রী ওঠানামা থেকে শুরু করে কাউন্টার যে ফ্লোরে বসানো হবে তার নির্মাণ কাজ। চলতি বছর জুলাইয়ের মধ্যেই এই পর্বের নির্মাণ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ।
স্টেশন ভবনের যতগুলো কলাম রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করেছি। এখন 45 মিটার করে পর্যায়ক্রমে আমাদের স্ল্যাবগুলো কাস্টিং হবে। প্রথমে কনকোর্স স্ল্যাব হবে, দেন কনকোর্সের উপরে আবার কলাম করে আমরা চলে যাব প্ল্যাটফর্ম লেভেলে। মেট্রোযাত্রার সুফলটা এখন প্রতিদিনই ঘরে তুলছেন নগরবাসী। প্রায় সম্প্রসারিত হচ্ছে এর পরিধিও, যার শেষ প্রান্ত এই কমলাপুরে। কর্তৃপক্ষ বলছেন আর মাত্র 1 বছর, অর্থাৎ আগামী বছর মাঝামাঝি সময়ে উত্তরা থেকে কমলাপুর এই প্ল্যাটফর্মে এসে থামবে স্বপ্নযাত্রা। এরই মধ্যে কমলাপুর অংশের 40% কাজ শেষ বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আমাদের টার্গেট রয়েছে 2025 সাল। আশা করছি 2025 সালের মধ্যে এই সিভিল ওয়ার্কস সহ যাবতীয় কাজগুলো আমরা শেষ করে ফেলতে পারব। বর্ধিত অংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 34 মিনিট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে প্রতি কেজির দাম ঠেকেছে 60 টাকায়। বিদ্যুতের দর বৃদ্ধি ও ভুতুরে বিলের কারণ দেখিয়ে হিমাগারগুলো ভাড়া বাড়ানোর পায়তারা করছে। এদিকে এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মে মাসে হিমাগার থেকে বের হতে শুরু হয়েছে আলু। সংরক্ষণ করতে না করতেই চড়া দামের কারণে আবারও বাজারজাত করা হচ্ছে। আলু উৎপাদনের শীর্ষস্থানীয় জেলা মুন্সিগঞ্জে প্রতি কেজির দাম ঠেকেছে 60 টাকায়। এরই মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুরে বিলের কারণ দেখিয়ে হিমাগারগুলোতেও ভাড়া বৃদ্ধির পায়তারা করছে। 50 কেজির প্রতি বস্তা আলু 220 থেকে 230 টাকার ভাড়া বাড়িয়ে 260 টাকা করার চেষ্টা চলছে। এমনি আলুর দাম বেশি, বীজের দাম বেশি, সম্পূর্ণ সারের দাম বেশি, কীটনাশক সব কিছু দাম বেশি। এটা যদি আবার বাড়ায় তো কিছু রূপে আবার এটা এফেক্ট করব। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের দাবি, মার্চ মাসে জেলার 33 হিমাগারের বিদ্যুৎ বিল ছিল 3,53,59,000 টাকা। এপ্রিল মাসে সেই বিদ্যুৎ বিল এসেছে 5,18,20,000 টাকা। আমরা যদি সব কোল্ড স্টোরেজ বলি যে আমরা 1 বছর কোনো আলু রাখবো না, তখন কি হবে? ফেব্রুয়ারি মাস থেকে বেড়েছে, সেটা আমরা এপ্রিল মাস থেকে আমরা শিল্পের বিলটা আমরা অ্যাপ্লাই করেছি। এবছর মুন্সিগঞ্জের 34,355 হেক্টর জমিতে 10 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। জেলার 58 হিমাগারে এবার প্রায় 3 লাখ মেট্রিক টন খাবার আলু ও 85,000 মেট্রিক টনেরও বেশি বীজ আলু সংরক্ষণ করা হয়েছে। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে নিত্যপণ্যের বাজারে তেমন কোনো স্বস্তি নেই। আগের মতোই চড়া সোনালী মুরগি ও ডিম, অধিকাংশ সবজির দামও বাড়তি। তবে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকায়, কমেছে 10 টাকা। তবে আগের মতো চড়া দামই রয়েছে সোনালী মুরগির। 2 সপ্তাহ ধরে 150তে স্থির ডিমের দাম। কমতে থেকে আছে, বাজার অনেক কমছে। সোনালী মুরগি 350 টাকা কেজি অরিজিনালটা, আর হাইব্রিড যেটা 320 টাকা কেজি। কেজি প্রতি 20 টাকা 30 টাকা কমছে, এখন 200 টাকা বিক্রি করতে আছে। বাজারের অবস্থা তো খালি বাড়তেই আছে, কমে না তো কোনোটাই। মুরগির দাম হয়তো আজকে কমছে, কালকে আবার বাড়বো। তবে মাছের বাজারে সপ্তাহ ধরে হুট করে কমে যাওয়া মাছের দর অজ্ঞাত কারণে অপরিবর্তিত। মাছের বাজার মোটামুটি ভালোই, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কোনো বাড়ে নাই। গত কয়েকদিন আগে যে পরিমাণ ছিল আজকে কিন্তু ওই পরিমাণটা নাই, কিছুটা কম রিজন আছে। কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা আছে, কিন্তু তাও এটা এখনো ধরাছোঁয়ার বাইরেই আছে। ছুটির দিন শুক্রবারে বাজারে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ, ফলে পটল, ঢেঁড়স, করলার দাম কমেছে। তবে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে টমেটো, শসা সহ অন্যান্য সবজি। সেঞ্চুরি ছোঁয়া পেঁপের দাম এখনো আসেনি ভোক্তার নাগালে। চড়া আলু, পেঁয়াজ, মরিচের দাম কমার কোনো লক্ষণ নেই। শসার দামটা হালকা একটু বাড়ছে এবং কি আরো বাড়বে, কারণ এটা আমদানি কম, গরমের চাপ, শসা একটু কম আসতেছে। পটল আছে 30-40, লাউ আছে 30 টাকা পিস, সিজিন আছে 40 টাকা কেজি। মালের দাম, সব মালের দামই কমা হয়। আমার কাছে তো মনে হয় যে সব জিনিসের দামই বেশি। সবজির দাম এখন আগের থেকে তুলনায় একটু কমছে আর কি, তো সিজন হয়তোবা হয়েছে, এই কারণে একটু কমছে দাম। এদিকে বাজারে আসতে শুরু করেছে মিলগেটে দাম লেখা চালের বস্তা। তবে বিক্রেতারা বলছেন দাম বাড়তি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার স্থায়ী বন্দোবস্ত হচ্ছে রাজধানীর বঙ্গবাজারের। শনিবার অত্যাধুনিক বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতানের
ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এই মার্কেটে থাকবে অগ্নি নির্বাপনের সর্বাধুনিক ব্যবস্থা। সাদিকুর রহমানের রিপোর্ট। গুলিস্তান মহানগর ও আদর্শ হকার্স মার্কেট সমন্বয়ে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নামের এই প্রকল্পে থাকবে মোট 4টি ব্লক, যেখানে 169টি গাড়ি ও 109টি মোটরসাইকেল পার্কিং সুবিধা সহ থাকবে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। আমরা অনুরোধ করছি সব ক্ষেত্রে যে এই মার্কেটটি যেন দ্রুত হয়। দ্রুত হয়ে গেলে ব্যবসায়ীরা ঝরে পড়বে না। 378 কোটি টাকা ব্যয়ে ব্যবসায়ীদের জন্য বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতিষ্ঠা করেছেন। যে প্রকল্পগুলো উনি আমাদেরকে দিয়েছেন সেই প্রকল্পগুলো তিনি নিজেই ভিত্তিপ্রস্তর করতে আসছেন। রবীন্দ্র সরোবরের আদলে নজরুল সরোবর, যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড আর নতুন আদলে শহীদ সরোয়ার্দী শিশু পার্কের নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমেও ঢাকাবাসীর জীবনমানের একটা বড় আমি মনে করি যে উন্নতি সাধন হবে। আগামী 3 বছরের মধ্যে সবগুলো প্রকল্প শেষ হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। সম্পন্ন করে আমরা সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকদের মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 23 মে থেকে 21 জুন পর্যন্ত চলবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। এদিকে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় এ বছরের হজ মৌসুমে পরীক্ষামূলকভাবে 12 লাখ হজ যাত্রীর পরিবহনের জন্য 36,000 পরিবহন ব্যবস্থা করেছে। মুসল্লিদের পদচারণায় মুখর সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মদিনা। হজের উদ্দেশ্যে ধীরে ধীরে জমায়েত হতে শুরু করেছেন মুসল্লিরা। হজ যাত্রীদের সুবিধার্থে পরিবহন ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে 12 লাখ হজ যাত্রীর জন্য 36,000 পরিবহন ব্যবস্থা করা হয়। মিনা, আরাফার ময়দান এবং মুজদালিফাতে 600টি অপারেশন পয়েন্ট এবং 200টি ক্যাম্প সহ 63টি কোম্পানির 4000 বাস ছিল। এই পরীক্ষায় সবথেকে বেশি যে লাভ হয়েছে তা হলো হজ করতে যাওয়া যাত্রীদের সেবায় হজ বিষয়ক অফিসগুলোর অংশগ্রহণ এবং প্রয়োজনের ভিত্তিতে পবিত্র স্থানগুলোর মধ্যে ভ্রমণের সময়ও পরিমাপ করেছে কর্তৃপক্ষ। এছাড়াও এই পরীক্ষার মাধ্যমে হজ যাত্রীদের কোন কোন ক্ষেত্রে সমস্যা ও অসুবিধার সম্মুখীন হতে হয় তাও পর্যবেক্ষণ করেছেন তারা। এছাড়াও পবিত্র স্থানগুলোতে আরও উন্নত মানের সেবার জন্য বাস পার্কিং এবং অবকাঠামোর গুণমানও পরীক্ষা করা হয়েছে। শক্তিশালী অবকাঠামো প্রকল্পের উপর নির্ভর করে হজযাত্রীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন খাতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে পরিবহন ব্যবস্থার জন্য নানামুখী পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে সময়সূচি চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে বর্তমান সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকদের 1 মাসের জন্য পবিত্র মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 23 মে থেকে 21 জুন পর্যন্ত চলবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। এর মধ্যে দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভ্রমণ ভিসায় গিয়ে হজ করা যাবে না। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও অভিযোগ বিএনপির। এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল দুপুর নাগাদ রূপ নেবে ঘূর্ণিঝড়ে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রেমালের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।